ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। শিবরাম চক্রবর্তী 1903 সালে জন্মগ্রহণ করেন এবং 1980 সালে মারা যান। পোশাকি নাম চঞ্চল। লেখার ক্ষেত্রে শিবরাম নামেই পরিচিত। বাংলা রম্যরচনা ও মজার গল্পে তিনি অগ্রগণ্য। বাড়ি থেকে পালিয়ে, হাসির টেক্কা, হর্ষবর্ধন ও গোবর্ধন, মস্কো বনাম পণ্ডিচেরি, ঈশ্বর পৃথিবী ভালোবাসা তার বিখ্যাত বই। একের এক প্রশ্ন, শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি? উত্তর, শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম চঞ্চল। একের দুই প্রশ্ন, তার লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো। উত্তর, তার লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হাসির টেক্কা এবং ঈশ্বর পৃথিবী ভালোবাসা। 2 নম্বরের প্রশ্ন, নিচের বাক্যগুলিতে কি কি অনুসর্গ ব্যবহৃত হয়েছে লেখো। 2-1, সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। উত্তর, হলেই। 2-2, কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলাম। উত্তর, বাদে, থেকে। 2-3, তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। উত্তর, চেয়ে, মধ্যে, দিয়ে। 2-4, আপনা থেকেই আমার মুখ দিয়েই বেরিয়ে গেল। উত্তর, থেকেই, দিয়েই। 3 নম্বরের প্রশ্ন, নিচের বাক্যগুলিকে কর্তাখণ্ড ও ক্রিয়াখণ্ডে ভাগ করো। 3-1, আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। উত্তর, কর্তাখণ্ড, হবে, গাড়িটা, ক্রিয়াখণ্ড, হবে, এসে পড়ল। 3-2, দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভিতরে। উত্তর, কর্তাখণ্ড, হবে, আমি, উহ্য, ক্রিয়াখণ্ড, হবে, ঢুকে পড়লাম। 3-3, চিরদিনই আমি আশাবাদী। উত্তর, কর্তাখণ্ড, হবে, আমি, ক্রিয়াখণ্ড, হবে, ছিলাম, উহ্য। 3-4, এগিয়ে এসো বললেন ভদ্রলোক। উত্তর, কর্তাখণ্ড, হবে, ভদ্রলোক, ক্রিয়াখণ্ড, হবে, বললেন। 4 নম্বরের প্রশ্ন, নিচের বাক্যগুলির মধ্যে থেকে সন্ধিবদ্ধ শব্দ বেছে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। 4-1, কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই। উত্তর, কিন্তু, হবে, কিম, যোগ, তু। 4-3, আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। উত্তর, দুর্লক্ষণ, হবে, দু, যোগ, লক্ষণ। 4-4, শেষ পর্যন্ত আস্তে আস্তে আসছিল গাড়িটা। উত্তর, পর্যন্ত, হবে, পরি, যোগ, অন্ত। 4-5, কাল সকালে উদ্ধার করা যাবে। উত্তর, উদ্ধার, হবে, উত, যোগ, হার। 5 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 5-1 প্রশ্নে কি বলেছে? সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? উত্তর, শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখকের গন্তব্য ছিল হুড্রু। একটা পরশমৈপদী সাইকেল পেয়ে লেখক হুড্রুর ফসল দেখতে বেরিয়েছিলেন। কিন্তু মাইল 7 না যেতেই পথে তার সাইকেলের টায়ার ফেঁসে গেল। জনমানবহীন পথে জংলি জায়গা থেকে তিনি কিভাবে ফিরবেন সেটাই বুঝতে পারছিলেন না। যদি তাকে সাইকেল ঘাড়ে নিয়ে ফিরতে হয় তবে তা হবে কঠিন। সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যাওয়াটাও লেখকের পক্ষে সন্দেহ ছিল। 5-2 প্রশ্নে কি বলেছে? যেখানে বাঘের ভয় সেইখানেই সন্দেহ হয়, প্রবাদটির মর্মার্থ কি? একই ভাব বোঝাতে তুমি আরেকটি প্রবাদ উল্লেখ করো। উত্তর, যেখানে বাঘের ভয় সেইখানেই সন্দেহ হয়, প্রবাদটির মর্মার্থ হল, যেখানে বেশি বিপদের আশঙ্কা করা হয় সেখানেই আটকে পড়ে বিপদ ঘটে। এরকম আরেকটি প্রবাদ হল, কইয়ের তেলে কই ভাজা। এর অর্থ, যার কাজ তাকে দিয়েই কাজ হাসিল করা। এরকম আরেকটি প্রবাদ হল,
গোদের উপর বিস্ফোরা। এর অর্থ যেখানে ব্যথা হয়েছে সেখানেই বেশি করে আঘাত লাগে। এরকম আরেকটি প্রবাদ হল, একে মা মনসা, তাই ধুনোর গন্ধ। এর অর্থ যে যাহার বিরুদ্ধে তাহার নিকটে তাই করা। এরকম আরেকটি প্রবাদ হল, অকালে বাড়ে সকালে মরতে। এর অর্থ দ্রুত বৃদ্ধি দ্রুত মৃত্যু ডেকে আনে। 5-3 প্রশ্নে কি বলেছে, চিরদিনই আমি আশাবাদী, এই আশাবাদের গুণে লেখক কিভাবে পুরস্কৃত হলেন? উত্তর, শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক ছিলেন অত্যন্ত আশাবাদী। পথে তার সাইকেলের টায়ার ফেঁসে গেলেও তিনি আশা ছাড়েননি। তিনি জানতেন অবশ্যই এই বিপদ থেকে উদ্ধারের জন্য কোনো উপায় বার হবে। তাই তিনি বিপদ থেকে মুক্তি পেতে যে কোনো সাহায্যের আশা করছিলেন। একটা লরি এলো কিন্তু অবশ্য লরিটা দাঁড়ালো না। তিনি হাল না ছেড়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকলেন। কিছুক্ষণ বাদেই একটি বেবি অস্টিন এসে দাঁড়ায় এবং তিনি তাতে উঠে বসেন। আর এভাবেই আশাবাদের গুণে লেখক পুরস্কৃত হন। 6 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। 6-1 প্রশ্নে কি বলেছে, অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা, কোন ঘটনা প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা? টর্চ আর টর্চার শব্দের প্রয়োগে যে শব্দ নিয়ে খেলা তৈরি হয়েছে। গল্প থেকে খুঁজে এমন কয়েকটি উদাহরণ দাও। তুমি নিজে এ জাতীয় কয়েকটি বাক্য লেখো। উত্তর, শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক যখন হুডরুর ফসল দেখতে বেরিয়েছিলেন তখন পথে তার সাইকেলের টায়ার ফেঁসে যায়। তিনি সেখান থেকে ফেরার জন্য গাড়ির অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি একটি লরি দেখতে পান। শীতের সেই কুয়াশাচ্ছন্ন রাতে লেখক লরিকে থামানোর জন্য জোরে জোরে টর্চ ঘোরাতে লাগলেন কিন্তু লরিটা না থেমে চলে গেল। তখন লেখক এই উদ্ধৃতিটি করেন, টর্চ আর টর্চার শব্দের প্রয়োগে যে শব্দ নিয়ে খেলা তৈরি হয়েছে। গল্প থেকে এমন কয়েকটি উদাহরণ হল, ক, তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম। খ, তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি ওরা ভারী উইকেড। গ, হুশ হুশ করে ট্রেনটা চলে যাবার পর আমার হুশ হল। উম, রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ। নিজে লেখা এ জাতীয় কয়েকটি বাক্য হল, ক, একে তো ঘুরে বেড়ায়, তাতে আবার ওস্তাদের ওস্তাদি কম নেই। খ, বাবর খান বড় খানদানি লোক। গ, লোকটি বাঘের হাত থেকে প্রাণপণে ছুটে প্রাণে বাঁচল। ঘ, উপকারীর উপকার করা। 6-2 প্রশ্নে কি বলেছে, গল্প অনুসরণে সেই নির্জন বনপথে লেখকের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা নিজের ভাষায় বর্ণনা করো। উত্তর, এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক রাঁচি থেকে সাইকেলে করে হুডরুর দিকে পাড়ি জমিয়েছিলেন। যাওয়ার পথে তার সাইকেলের টায়ার ফেঁসে গেলে তিনি বিপদে পড়েন। এই অবস্থাতে তিনি আশা না ছেড়ে পথে তিনি দাঁড়িয়ে থাকেন যাতে কোনো গাড়ি পাওয়া যায়। সেই শীতের কুয়াশাচ্ছন্ন রাতে তিনি একটি লরি দেখতে পান। লরিকে থামানোর জন্য লেখক তার হাতের টর্চ ঘোরাতে থাকেন। এটা করার ফলে লরি থামল না, লেখকের পাশ দিয়ে চলে গেল। আবার তিনি অপেক্ষা করতে থাকেন গাড়ির জন্য। এবার তিনি একটা বেবি অস্টিন দেখতে পেলেন এবং সেটাতে উঠে পড়লেন। গাড়িতে ওঠার পর তিনি দেখলেন গাড়িতে কোনো চালক নেই, গাড়িটি ধীরে ধীরে চলছিল। তিনি ভূতের কাণ্ড ভেবে বেশ ভয় খেয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো ভূত ছিল না। একসময় তিনি দেখলেন গাড়িটা লেভেল ক্রসিংয়ে পৌঁছে থেমে গেল। একজন গাড়ির পিছন থেকে বেরিয়ে এলো। তিনি নাকি গাড়িটা ঠেলছিলেন। সারা রাস্তা তিনি কাউকে পাননি, তাই ভদ্রলোকটিকে একাই গোটা রাস্তা গাড়িটা ঠেলে রাঁচি পৌঁছতে হয়েছে। 6-3 প্রশ্নে কি বলেছে, বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। কোন উদার দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে? লেখকের কাছে সেই দৃষ্টিভঙ্গি কতটা উদারতা নিয়ে এসেছিল তা বুঝিয়ে দাও। উত্তর,
শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক রাঁচির রাস্তায় গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর একসময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখলেন। লেখক প্রথমে ভেবেছিলেন বাঘ বুঝি, কিন্তু পরে বুঝলেন যে বাঘ নয়, কারণ বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। হলুদ আলোটা যেন একটু উদারতাময় ছিল। লেখকের দেখা গাড়ির সেই হলুদ আলোর দৃষ্টিভঙ্গি একটি বেবি অস্টিন কোনো উদারতার পরিচয় দেয়নি। কারণ আস্তে আস্তে গাড়িটা লেখকের সামনে এসে পড়লেও গাড়িটার থামবার কোনো লক্ষণ দেখা যায়নি। 6-4 প্রশ্নে কি বলেছে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। কোন সুযোগের কথা বলা হয়েছে? লেখক কিভাবে সেই সুযোগকে কাজে লাগালেন? উত্তর, শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করেও কোনো গাড়ির দেখা পেলেন না। একটা লরি দেখতে পেলেও লরিটা লেখকের জন্য থামেনি। তিনি শেষে একটা বেবি অস্টিন দেখতে পেয়েছিলেন যেটা খুব আস্তে আস্তে চলছিল। সেই গাড়িটার থামবার কোনো লক্ষণ তিনি দেখতে পেলেন না এবং রাঁচি ফেরার এই সুযোগ তিনি হারাতে চাননি। তিনি দেখলেন মন্থর গতিতে গড়িয়ে চলা গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই। তিনি নিজের জীবনকে রক্ষা করতে গাড়ির মালিকের ভদ্রতা রক্ষার কথা প্রয়োজন মনে করলেন না। তিনি না ঘাবড়ে 1 মিনিটেও সময় নষ্ট না করে আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লেন। গাড়ির দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ভিতরে ঢুকে গেলেন। এইভাবে লেখক রাঁচি ফেরার শেষ সুযোগ কাজে লাগালেন। 6-5 প্রশ্নে কি বলেছে, আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? উত্তর, শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক রাঁচির রাস্তায় এক বেবি অস্টিন গাড়ি পেয়ে তাতে উঠে পড়লেন। গাড়িতে উঠে নিজের গন্তব্যস্থলের কথা বলতে গিয়ে তিনি বিস্ময় এবং ভয় হতভম্ব হয়ে গেলেন। কারণ সেই গাড়িতে তিনি কোনো ড্রাইভার দেখতে পেলেন না। গাড়িতে ড্রাইভার না থাকা অবস্থাতেই গাড়িটি চলছিল। এতে তিনি ভূতের আশঙ্কা করেন। তিনি ভেবেছিলেন ভূতের গাড়িতে উঠে পড়েছেন। তার গলার আওয়াজ বন্ধ হয়ে গেল এবং তিনি হাঁ করে তাকিয়ে রইলেন। 6-6 প্রশ্নে কি বলেছে, বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগল। বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণটি কিভাবে গল্পে উন্মোচিত হল? উত্তর, শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক বাড়ি ফেরার পথে রাঁচির রাস্তায় কোনো গাড়ি না পেয়ে একটা বেবি অস্টিন দেখতে পেয়ে তাতে উঠে পড়লেন। গাড়িতে কোনো ড্রাইভার না দেখতে পেয়ে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি ভয় কোনো কথা বলতে পারলেন না। তিনি ভূতের আশঙ্কা করে গাড়িতে চুপচাপ বসে রইলেন। একসময় গাড়িটা লেভেল ক্রসিংয়ে পৌঁছল। লেখক ভাবলেন বুঝি ভূতটা তাকে নিয়ে ট্রেনের তলায় চাপা দেবার জন্য যাচ্ছে। তিনি বাঁচবার জন্য লাফিয়ে গাড়ি থেকে নামলেন। রাত্রির নিঃশব্দ অন্ধকার ভেদ করে একটা ট্রেন চলে গেল। লেখকের তখন হুঁশ ফিরে এলো। তিনি দেখলেন যে পাশে গাড়িটা দাঁড়িয়ে আছে। এইভাবে মোটর গাড়িটা টিকে থাকা যখন তার কাছে চূড়ান্ত রহস্যজনক মনে হচ্ছিল, এমন সময় একজন চশমা লাগানো লোক মোটর গাড়ির পেছনে থেকে বেরিয়ে এলো। ভদ্রলোক লেখককে জানালেন যে তিনি 8 মাইল দূর থেকে গাড়ি ঠেলতে ঠেলতে আসছেন। পথে কোনো মানুষ পাননি যার কাছে সাহায্য পাওয়া যায়। তখন তিনি লেখককে গাড়ি ঠেলবার অনুরোধ করলেন। এইভাবে লেখকের কাছে বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণ উন্মোচিত হল। 6-7 প্রশ্নে কি বলেছে, এবারও আমার আলস্যই জয়ী হল শেষটায়। গল্প অনুসরণে লেখকের উৎকণ্ঠা। আলস্য ও কর্মতৎপরতার দৃষ্টান্ত দাও। উত্তর, শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক বেবি অস্টিনটার দেখা পেয়ে খুব আনন্দিত হলেন। সেই সময় একটি যানবাহন পাওয়া লেখকের কাছে খুব আনন্দের বিষয় ছিল, যাতে করে তিনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। তিনি গাড়িতে উঠে পড়ে তাতে ড্রাইভার না দেখে ভয় পেয়ে গিয়েছিলেন।
তিনি ভূতের আশঙ্কায় তার গলার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। ভয় পেয়ে তিনি গাড়িতে চুপচাপ বসে রইলেন। ড্রাইভার গাড়ি একইভাবে চলতে লাগল। ড্রাইভার নেই, ইঞ্জিনও চলছে না, অথচ আস্তে আস্তে গাড়ি চলতে লাগল। লেখক ভাবলেন যে ঠিক পথ দিয়ে যখন গাড়ি যাচ্ছেই তখন হেঁটে যাওয়ার চেয়ে তা বেশি আরামদায়ক। লেখক একদিকে যেমন ভয় উৎকণ্ঠিত হয়ে পড়লেন, তেমনি অন্যদিকে তিনি ছিলেন অলসপ্রিয়। আলস্য তাকে সহজেই কাবু করে দেয়। তিনি গাড়ি থেকে বেরোবার কোনো চেষ্টা না করে যেমন যাচ্ছিলেন তেমনি ভুতুড়ে গাড়িকে অবলম্বন করে যেতে লাগলেন। শেষে ভূতের ভয় অপেক্ষা আলস্যতারই জয় হল। 6-8 প্রশ্নে কি বলেছে, শেষ পর্যন্ত লেখক সেই বেবি অস্টিন থেকে বেরিয়ে এসেছিলেন কেন? এরপরে তিনি কোন পরিস্থিতির মুখোমুখি হলেন? উত্তর, শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে গাড়ি করে লেখক শেষ পর্যন্ত স্টেশনের কাছে পৌঁছলেন। লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছে লেখকের হুঁশ হল যে এখনই ট্রেন এসে পড়বে। তিনি ভাবলেন যে ভুতুড়ে গাড়ি বুঝি তাকে নিয়ে গাড়ি চাপা দিয়ে দেবে এবং ট্রেনের তলায় গিয়ে মোটর গাড়ি চুরমার হয়ে যাবে। রেললাইনের কাছে গাড়ির ইঞ্জিনের শব্দ শুনে নিজের প্রাণ বাঁচাতে তিনি বেবি অস্টিন গাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। ট্রেন গাড়ি হুশ করে চলে যায়, এমন কিছু হয় না। এমন সময় গাড়ির পিছন থেকে চশমা পরা এক ভদ্রলোক বেরিয়ে এলেন। তিনি জানালেন যে তিনি 8 মাইল দূর থেকে গাড়ি ঠেলতে ঠেলতে আসছেন। এমন কাউকে পেলেন না যে তাকে সাহায্য করে। তিনি লেখককে অনুরোধ করলেন হাত লাগিয়ে গাড়িটাকে ঠেলার জন্য যাতে তিনি গাড়িটাকে গন্তব্যস্থলে নিয়ে যেতে পারেন। এরূপ পরিস্থিতির মুখোমুখি হলেন লেখক। 7. তোমার কোনো গা ছমছমে অভিজ্ঞতার কথা বন্ধুর কাছে একটি চিঠিতে লেখো। উত্তর, তোমার ঠিকানা, নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন, তারিখ। প্রিয় প্রীতেশ, অনেক দিন হলো তোর কোনো খবর পাইনি। আশা করি তুই এবং কাকু কাকিমা সবাই ভালো আছিস। আমিও ভালো আছি। আজ তোকে আমার জীবনের একটি গা ছমছমে অভিজ্ঞতার কথা জানাবো। তুই তো জানিস আমি প্রতিদিন সন্ধেবেলা দুজন বন্ধুর সঙ্গে কোচিংয়ে পড়তে যাই। গত বছরের কালীপুজোর 2 দিন আগে একদিন আমার 2 বন্ধু কোচিংয়ে আসেনি। সেদিন আবার আমি টর্চ নিতে ভুলে গিয়েছিলাম। পড়া শেষ করে বাড়ি ফেরার সময় হঠাৎ লোডশেডিং হয়ে যায়। আমাদের বাড়ি ও কোচিংয়ের মাঝখানে একটি পুরনো বটগাছ রয়েছে। গাছটিকে নিয়ে এলাকায় নানা ভূতের গল্প প্রচলিত আছে। অন্ধকার রাস্তায় একা হাঁটতে হাঁটতে আমার খুব ভয় লাগছিল। চারদিকে কোনো মানুষ ছিল না। আমি সাহস করে দ্রুত হাঁটতে শুরু করলাম। বটগাছের কাছে পৌঁছাতেই হঠাৎ গাছের ওপর থেকে একটি ছোট্ট শিশুর কান্নার মতো শব্দ শুনতে পেলাম। ভয়ে আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে বাড়ি চলে এলাম। বাড়ি ফিরে সব ঘটনা মা বাবাকে বললাম। মা বললেন, হয়তো লোকের মুখে শোনা কথাই সত্যি। কিন্তু বাবা হেসে বললেন, ভয় পেয়ে ভুল শুনেছিস। কাল সকালে গিয়ে দেখিস নিশ্চয়ই কোনো পাখির বাসা আছে। পরদিন সকালে বাবার সঙ্গে গিয়ে দেখি সত্যিই বটগাছের ডালে একটি পাখির বাসা। তার ভেতরে ছোট ছোট ছানারা ডাকছিল। আগের রাতের যে কান্নার শব্দ শুনেছিলাম সেটি আসলে সেই পাখির ছানাদের ডাক ছিল। তখন বুঝলাম ভয় মানুষের কল্পনাশক্তিকে অনেক সময় ভুল পথে নিয়ে যায়। আজ এই পর্যন্তই। সময় করে চিঠির উত্তর দিস। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। তুই ভালো থাকিস। ইতি, তোর প্রিয় বন্ধু বান্ধবী। তোমার নাম, বন্ধু বান্ধবীর ঠিকানা, নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন।